বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই। এই বেয়াদব ছেলে, বলেছিলাম না আমি এটা বলবো। ও, তা তো ভুল হয়ে গেছে। এসো, তুমি এসো, যা বলার তুমি বলো। আপনারা মনে হয় ওনার মুখ থেকেই শুনে নিলে সব ভালো হয়। এসো। হ্যাঁ, আমি বলবো, যাও। নমস্কার, আমি বৈদ্যনাথ জমিদার মশাই। সবাই কেমন আছো? ভালো আছো তো? যাক, ভালো থেকো বাবা। চারু, আমি আসর বসিয়ে গান শুনতে কত বেশি ভালোবাসি, আর এই নাতিরা কিনা আমায় বলে এইগুলো আমি কি ভূতের কীর্তন করি? হ্যাঁ, ভূতের কীর্তন। আচ্ছা, বলছি, শুনেছি তোমাদের মধ্যে অনেকে ভালো গান টান গাও। এই বুড়ো দাদুটাকে একটুখানি গান শুনিয়ে তো বাবা মারা। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আজকে বেশি সময় নষ্ট করব না। আজ আমারই জীবনে ভূতের কীর্তনের কথা আমি তোমাদের শোনাবো। ওই তিনি তার কলমে লেখা ভূতের কীর্তনের গল্প। গল্পটা কিন্তু পুরো শোনো আর বলো কেমন লাগলো, ঠিক আছে? চলো চলো, গল্পটা শুনে নেওয়া যাক। এ বাবা, যা যা যা, ট্রেনটা চলে গেল। মার 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 ধরে, সব ওর জন্য হয়েছে। আরে আরে তোরই ছাড়, মুড়িটা পড়ে যাবে তো। ঝালমুড়ি? তোকে তোকে না একেবারে চাপকে ঝুড়ি ভাজা করে দিতে হয়। আরে দিচ্ছিল না তো, ঝাল মুড়িটাই তো দিচ্ছিল না, ওই জন্য তো এতক্ষণ বকতে হলো আমাকে। আবার কথা, ঠাস করে একটা চড় মারতে হয়। এই দেখ নীল, আমাকে কিন্তু এরা মারছে। আমি চলে যাব না, কিন্তু বলে দিচ্ছি আমি যাব না। হ্যাঁ, তোরা একা চলে যা, আমি কিন্তু যাব না তোদের সাথে। আর একবার বল, চুলের মুঠি ধরে ছিঁড়ে ফেলে দেবো এই প্ল্যাটফর্মে। আরে 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 ছাড় না রে, আরে পড়ে যাবে তো রে, ঝালমুড়িটা পড়ে যাবে। অত কিসের, খাবি ঠোঙা ফেলে দিবি, ঝামেলা মিটে যাবে। তোর মতো হ্যাংলা ছেলে না আমি আর দুটো দেখিনি, জানিস তো স্বপ্ন? সেটা আমি জানি। তুই তো ছেলে দেখেই বেড়াস, এমনকি হায়ার সেকেন্ডারি ইংলিশে নাম্বার তো কম পেয়েছিলিস। সবই হয়েছে ওই পল্টু স্যারের ক্লাসে সিনিয়র দিগন্ত চ্যাটার্জির জন্য। আবার বাজে কথা। আমার লাগছে তোরই। ওকে ওভাবে কিল চড়ার মারিস না, যা হবার তা তো হয়েই গেছে। এবার চল এখান থেকে। আরে দাঁড়াও, আমার পয়সাটা তো দিয়ে যাও। হ্যাঁ, চলে যাচ্ছ যে? ও হ্যাঁ কাকা, কত হয়েছে? ওই তো সব মিলিয়ে 100 হয়েছে। আচ্ছা, এই না, এই চ অত মারপিট করিস না তো। একটা গেছে আর একটা আসবে, অত হাইপার আওয়ার কি আছে? চ, ক্যাশ থাক চ না, আজ মেরে ফেলা উচিত ছিল। সব সময় খালি খাই আর খাই। হ্যাংলা নাম্বার 1 কোথাকার। হ্যাংলা নয় রে, হ্যাংলা নয়, ওকে বলে পেটুকরাম। এই আমাকে কিন্তু এবার যাতা বলছে, আমি এবার কিন্তু। এই দাঁড়া, কান্নাকাটি করার জন্য একটা ঠিকঠাক জায়গা দেখে বসতে হবে আগে। হ্যাঁ, এমনিতেই ভাই দেখ, খোলা মঞ্চে থিয়েটার হচ্ছে মনে করে ফ্রিতে লোকে আমাদের দিকে দেখতে যাচ্ছে। তাতে কোনো জায়গায় বসে যদি আমরা এই কান্নাকাটি পর্বটা সারি, তাহলে ব্যাপারটা একটু দেখতে ভালো লাগবে। এদিকে আয়, এই জায়গাটা খালি আছে। হ্যাঁ, ফাইনালি চ, বস। ধর, এনে তোরই ধর। দূর, আমি খাবো না। আরে ওকে খেতে হবে না, দিয়ে দে আমাকে, দিয়ে দে, আমি খাই। 1 নম্বরের নির্লজ্জ। না হবে না, এই আমারটা আমাকে দে তো। দেখলি ঠিকই তো, ফেলে দেওয়া ভালো, তবু তোকে দেওয়া উচিত নয়। শুধু কতটা সময় নষ্ট হচ্ছে। পাক্কা 58 মিনিট পরে ট্রেন। টু লেট ইয়ার, ওখানে পৌঁছতে আমাদের সন্ধে হয়ে যাবে। না, আরে ঝালমুড়িটা জবর বানিয়েছে না। আরে কাকা ভালো করে বানাতো না যদি না আমি দাঁড়িয়ে থাকতাম। আরে আজব, ঝুড়ি ভাজাই দিতে চাইছিল না জানিস। তারপর আমি কত করে বললাম ভালো করে ঝাল দাও, আমাদের চিঠিটা ঝাল খেতে খুব ভালোবাসে, তরির তো আবার টক না হলেই চলেন না। সেই সব যাওয়া দিল তো আবার নারকল দিচ্ছিল না। সেই নিয়ে হলো আর এক চব্য, মহা কিপটে কাকা। পেঁয়াজ কচি না হলে আর ঝালমুড়ি খেয়ে মজা আছে বল? এই মেঘ, বল না টেস্টটা কেমন? আম তেলটা দিতে বলেছি তোরই জন্য। কিরে নীল, বাদামগুলো কিরম দিয়েছে বল? তোকে কেন কাকু কাকিমা ইকোনমিক্স পড়াচ্ছে রে? তোর তো জাস্ট এই শিয়ালদা এসে একটা দোকান পেতে বসে পড়া দরকার। ঝালমুড়ি সম্পর্কে তোর যে এত গভীর জ্ঞান আছে
সে তুই 2 দিনে ভাইরাল হয়ে যাবি। হ্যাঁ, আমি ছেলেটাই এরকম একটা এক্সট্রা কোয়ালিটি, বুঝলি? আই আহ, আই ওই দেখো আবার মারছে। আরে আরে ঠোঁটা তো পড়ে যাবে। ডিসেম্বরের 13 ভর দুপুরের শিয়ালদা স্টেশন যেমন হয় ঠিক তেমন, ঘন ঘন অ্যানাউন্সমেন্ট, কত ট্রেন ঢুকছে কত ট্রেন বেরোচ্ছে, ছোটাছুটি আর হইচই। ঠিক সময় 1 কাপ চা ব্যান্ডের মেম্বাররা প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে। টিকিট কাটা কমপ্লিট, ট্রেন ঢুকতে 10 মিনিট বাকি। এমন সময় হঠাৎ ওদের পাশ দিয়ে একজন হাতে ভরা ঝালমুড়ির ঠোঙা নিয়ে চলে গেল। আর কি, যা হওয়ার তাই হলো। অক্টোপ্যাডটা গিটার ধরে থাকা নীলের হাতে চালান করে দিয়ে স্বপ্ন বলল, 2 মিনিট, একটু ঝালমুড়িটা নিয়ে আসি, কি খিদে পাচ্ছে। কেউ কিছু বলার আগেই সে চলে গেল ঝালমুড়ি আনতে। বাকিরা একে অপরের সঙ্গে চোখ টেপাটিপি করল। কি করেছে ওর এক্ষুনি খিদে পায় কে জানে। 3 ঘন্টাও এখনো হয়নি আমরা লাঞ্চ করেছি। ছাড় না, এক্ষুনি চলে আসবে। মেঘের হাতে গিটারের ব্যাগ আর নিজের রুট সিট, তড়ি আর চিঠি নিজের নিজের ব্যাগগুলো নিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। কি যেন একটা ওয়েব সিরিজের বিষয়ে গভীর আলোচনা করছে তারা। ঠিক এই সময় ট্রেনের বাঁশি প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। এই দেখেছিস, স্বপ্নটা এখনো এলো না। এই মেঘ, ছুটে যা তো, ধরে আনোকে। ঠিক আছে, এই আমার ব্যাগগুলো ধরতো। আরে কাকা, এত স্লো হাত চালালে হবে? বেশি বেশি করে দাও, বেশি বেশি করে দাও। আরে দাঁড়াও দাঁড়াও, 5টা ঠোঙা বানাতে সময় তো লাগবে নাকি? আবার তোমাদের দেখছি 1000 রকম ফিরিস্তি। হ্যাঁ, ওই আর কি, ওই আলুর কুচিটা ভালো করে দাও। হ্যাঁ, বাদামটা, আবার বাদামটা কেন কম দিচ্ছ? বাদাম ধনে পাতা ভালো করে মিশিয়ে দাও না গো। হ্যাঁ, এই তো সব দিচ্ছি। দেখলে, নারকোলটা দিতে ভুলে গেছো। ওটাই তো ঝালমুড়ি আসল আকর্ষণ, বুঝলে? আরে স্বপ্ন, তুই এখনো এখানে দাঁড়িয়ে আকর্ষণ বোঝাচ্ছিস? আরে চল চল, ট্রেন ঢুকে গেছে তো। কাকা কাকা, তাড়াতাড়ি হাত চালাও, চট করে 2টো ঠোঙাতে ভরে ফেলো তো। আরে ভাই, ট্রেন ঢুকে গেছে, চল। থাম, অর্ডার দেওয়া হয়ে গেছে, নিয়ে যাবো না নাকি? হ্যাঁ, এনে ধর ঠোঙাগুলো ধর। কাকা, ওই ঠোঙায় যেন একটু কম লাগছে না? কি যে বলো তুমি? এতদিন ধরে ঝালমুড়ি বেচছি আর আমরা মাপ জানি না? আমিও এতদিন ধরে ঝালমুড়ি খাচ্ছি, আমি কি তাহলে মাপ জানি না? হ্যাঁ স্বপ্ন। হ্যাঁ, যাচ্ছি। কাকা কাকা, তুমি তাড়াতাড়ি চটপট করে দাও। ওদিকে মেঘ, স্বপ্ন কেউ না আসায় নীলকে সব ব্যাগপত্র ধরিয়ে চিঠিরা ছুটে আসে তাদের খোঁজ। এর মধ্যে কেটে যায় 10 মিনিট সময়। ট্রেনের বাঁশির আওয়াজ শুনে হাউমাউ করে উঠল চিঠি। দাঁড়িয়ে আর কোনো লাভ নেই, তাই নীলও এবার পা চালিয়ে চলে এলো ঝালমুড়ির দোকানের সামনে। তারপর থেকে সেই মারমার কাটকাট অবস্থা। কোনো মতে মারমুখী চিঠিদের কবল থেকে বাঁচাতে হবে ছেলেটাকে। অক্টোপ্যাড না বাজাতে পারলে শো জমবে না। গেল সপ্তাহে নীল যখন মেঘের বাড়ি থেকে রিহার্সাল করে বাড়ি ঢুকছে তখন সন্ধে হয়ে গেছে। ড্রয়িং রুমে মা, বাবা আর নরহরি কাকু কি কথা বলছে। নীলও সেখানে গিয়ে বসল। নরহরি কাকু তার বাবা শান্তনু বাবুর জাট্টুতো দিদির খুঁড়তুতো ননদের মাস্তুতো দেওরের পিস্তুতো শ্যালক হন। সম্পর্কটা অনেক দূরে হলেও মানুষটার সঙ্গে তার বাবার খুব কাছের সম্পর্ক। নরহরি কাকু এককালে শহরে থাকলেও এখন ভূতনাথগঞ্জ বলে একটা গ্রামের রাইস মিলে ম্যানেজারের চাকরি করেন, সেখানেই থাকেন। শহরে এলে তাদের বাড়ি ঘুরে যান প্রতিবার। আজকে দিনটা থেকে যাও নরহরি, দেখো সন্দেহ হয়ে গেছে, কতটা দূরে যাবে, রাতটা বরং কাটিয়ে কাল সকাল সকালে চলে যেও। না গো শান্তনুদা, যে কাজে এসেছিলাম সে কাজটাই যখন হলো না, তখন আর শুধু শুধু থেকে কি করব। নীল বলল, কাকুর মুখটা কেমন যেন শুকনো শুকনো দেখাচ্ছে। কাকু, কিছু হয়েছে? আর কি হবে, একটা মুশকিল হয়েছে। আমাদের মিলের মালিক ওই লম্বদর লাহার ছোট মেয়ে টুম্পার বিয়ে আগামী সপ্তাহে, ওই ডিসেম্বরের 13 তারিখে। সব ব্যবস্থাই হয়েছে, কিন্তু এখন মেয়ের একটা বায়না হয়েছে। ওই সোশ্যাল মিডিয়ার ছবি দেখে তো, সেই সব দেখে দেখেই মাথায় ঢুকেছে আজকালকার বিয়ে, জন্মদিন বাড়িতে গান বাজনা ফাংশন হয় না,
সেই রকমই একটা ফাংশন তার বিয়ের দিন ব্যবস্থা করতে হবে। এবার গায়ে গঞ্জে গাইয়ে পাবো কোথায় বলো তো? তাই আমি শহরে এসেছিলাম খোঁজ খবর করতে। যাদের পেলাম তারা সব গ্রাম শুনেই নাকচ করে দিল। যা চকচকে স্টেজ হল ছাড়া তারা নাকি শো করতেই পারে না। যাই বলি গিয়ে কিচ্ছু করতে পারলাম না। ও বাবা, এই ব্যাপার? এটা আর এমন কোনো বড় কথা নাকি? তুমি আর্টিস্ট পাওনি তো কি হয়েছে, আমাদের নিয়ে চলো। তোমাদের মানে? এই ঠিক বুঝলাম না তো। নরহরি এই বাড়ি মাস আষ্টেক আসেননি, তাই তিনি এই খবরটা পাননি। নীল, মেঘ, তরি, স্বপ্ন আর চিঠি সিটি কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ডিপার্টমেন্ট আলাদা আলাদা হলেও সবার হবি একই, গান বাজনা করা। মেন ভোকালিস্ট তরি, চিঠি আর মেঘ। মেঘ গিটার বাজাতেও পারে। কাহনে নীল আর অক্টোপ্যাডের স্বপ্ন। 5 জনে মিলে একটা টিমের জন্ম দিয়েছে মাস 6 হলো। এদের ট্যাগলাইন, 1 কাপ চা হাতে নিন আর কান রাখুন আমাদের গানে। যতক্ষণ না আমাদের গান থামছে ততক্ষণ আপনি হাত থেকে পেয়ালা নামাতে পারবেন না, এই গ্যারেন্টি দেয় 1 কাপ চা। এর মধ্যেই শহরের টুকিটাকি কয়েকজন ওদের নিয়ে কয়েকটা নন পেড শো করিয়েছে, কিন্তু গ্রামের বিয়েবাড়ির শো তাদের কাছেই প্রথম। অফারটা নিজে থেকে আসেনি, নীল নিজেই ঘাড় পেতে নিয়েছে। বিনাদির এনে দেওয়া গরম ফিশ ফ্রাই আর কাসুন্দি খেতে খেতে নীল বলল, ও দেখো, কোনো চাপ নেই, তুমি শুধু অ্যাড্রেসটা দিয়ে যাও আমাকে, আসর জমানোর দায়িত্ব আমার। হ্যাঁ, এই সে তো খুব ভালো কথা, কিন্তু তোমরা অতদূর যাবে? গান বাজনা যখন করছি তখন তো যেতেই হবে। এরপরে আরো কত দূরে দূরে শো করতে যেতে হবে আমাদের, সেখানে এই গ্রামে যাওয়াটা তো কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, তবে কোনো চিন্তা নেই তোমাদের, স্টেশনেই তোমাদের জন্য গাড়ি থাকবে। ওকে ফাইন। এই বলে নীল নিজের ঘরে এসে ঢুকলো। তারপর কনফারেন্স কল করে গোটা টিমকে ইনফর্ম করলো তাদের আপকামিং শো এর ব্যাপারে। সবাই তো এক পায়ে খাড়া, শহুরে ক্যাকটাস সবাই। গ্রামের ঝুমকোলাতা কেমন হয় তা তাদের জানা নেই। শীতের রাতে বিয়েবাড়ির আবহাওয়া, 1 কাপ চা পারফর্ম করছে, কল্পনা করেও সুখ। চিঠি আর তরির বাড়ি থেকে একটু আপত্তি উঠেছিল, কিন্তু শেষমেশ তারাও বুঝে গেছে এটা 2023 সাল, ছেলে মেয়ে বড় হচ্ছে, পাখায় সুতো বেঁধে রাখলে তো আর চলবে না, নিজে থেকেই উড়ে আকাশ চিনে নিতে হবে তাদের। অল সেট। কিন্তু গোলমালটা হলো ওই ঝালমুড়ির ঝঞ্ঝাটে পড়ে 3টে-5-এর নামখানা লোকালটা গেল মিস হয়ে। দোষারোপ, বকম ভাজি, খুনসুটি করতে করতে কেটে গেল 50 মিনিট। এর মধ্যে অবশ্য সামনে দিয়ে যাওয়া গরম সিঙ্গাড়া, কমলা লেবু, মশলা চা, দিলখুশ আর ডাল ভুজিয়া সবই চলেছে স্বপ্নের হুজ্জুতিতে। ট্রেনটা এসে দাঁড়াতেই পাগলা ষাঁড় তাড়া করলে মানুষ যেভাবে ছোটে, ঠিক সেইভাবে ছুটে পুরো টিমটা উঠে গেল ট্রেনে। এদিক ওদিক দেখে মোটামুটি খালি আর পরিষ্কার একটা সিট দখল করে বসে পড়ল 5 মূর্তি। ট্রেন বাঁশি বাজিয়ে রওনা দিল নিজের গন্তব্যের উদ্দেশ্যে। আচ্ছা, গলার উপর অনেক অত্যাচার হয়েছে, এবার একটু রেওয়াজ করে নেওয়া যাক। মেঘের আঙুলে গিটারের তার ছোঁয়ার সাথে সাথে গান বাজনা শুরু হলো। 2.5 ঘন্টার রেলপথ বেশ সুরেলা আমেজেই পার হয়ে গেল। ট্রেনটা যখন ভূতনাথগঞ্জে এসে দাঁড়ালো তখন যেমন উঠেছিল তেমন হুড়মুড় করে নেমে পড়ল সবাই। মেঘের চোখ জানালা দিয়ে আগেই স্টেশনের বোর্ডে লেখা নামটা দেখেছিল, এবার নেবে ভালো করে বোর্ডটা দেখলো। কি আজব ব্যাপার, এত রকম নাম থাকতে এখানকার নাম শেষে ভূতনাথগঞ্জ। নিশ্চয়ই এই নামটা হওয়ার পেছনেও কোনো কারণ আছে। এই চুপ কর না, শোন, ওসব কারণ এখন আর খোঁজার কোনো দরকার নেই। তার থেকে বরং চ গাড়িটা কোথায় দেখি। নীল, তোর কাকুকে ফোন কর না। সেটা তো আমি করেই যাচ্ছি ট্রেন থেকে নামাতে, কিন্তু পাচ্ছি কোথায়। ফোনে স্পিকার অন করলো নীল। যান্ত্রিক ঘোষণায় বলছে যে নাম্বারে কল করা হয়েছে সেই নাম্বারটা এখন নট রিচেবল। হোয়াট? আরে কুল দাঁড়া, 3টে কেন বাবা? হ্যাঁ, আরেকটা কই, মানে মাথা। সবাই ঘুরে দেখল। তাই তো, এই স্বপ্নটা কোথায় গেল রে?
একে নিয়ে ফার্দার যদি আর কোথাও গেছি তাহলে আমার নামে। কুকুর পুষতে পারবো না বাপু, পিসি বাড়িতে কুকুর বেরোলে অ্যালাও করবে না। আমি যদি ওইসব নিয়ে যাই আমাকে ওদের সাথে বাইরে বার করে দেবে বলল চিঠি। আরে ওই তো আসছে। এই যে, কোথায় গিয়েছিলে? কোন চুলোয়? কি ঠান্ডা বস, তাই একটু চায়ের দোকান আছে নাকি? মানে ওই ওই আর কি দিতে হয় আচ্ছা করে। তরি আরেকটা চড় মারতে যাচ্ছিল, কিন্তু মেঘ তার হাত ধরে থামিয়ে দিল। দেখ, আমরা এখানে যার ভরসায় এসেছি তাকেই ফোনে পাওয়া যাচ্ছে না। এখন মাথা গরম করলে চলবে না, শান্ত হয়ে ভাব কি করা যায়। ভাবা ভাবির আবার কি আছে, চ। আরে কাকু তো বলছে যে আমাদের জন্য গাড়ি থাকবে, গাড়িটা পেলে আমরা উঠে পড়বো, সোজা চলে যাব, সিম্পল। ট্রেনটা তাদের নামিয়ে বাঁশি ছেড়ে সরে পড়েছে অনেক আগেই। স্টেশনের আলোটা জমাট বাঁধা অন্ধকারের তুলনায় বড্ড বেশি ফিকে হয়ে জ্বলছে। খাঁ খাঁ করছে চারিদিক। সন্ধে গড়িয়ে গ্রামে রাত হতে শুরু করেছে। এবার ওরাও স্টেশন ছেড়ে বেরিয়ে এলো। আরে ওই তো একজন ভ্যান নিয়ে বসে আছে। এই চল তো, ওকে জিজ্ঞাসা করি। আচ্ছা, মিল পাড়াটা কোন দিকে তুমি জানো? ও ও ও একদিকে হাত দেখিয়ে মুখে আওয়াজ করলো লোকটা। হ্যাঁ, মানে কতটা যাব, মানে এখান থেকে কতটা যাব? যাকে জিজ্ঞেস করা হলো সে যে ভাষায় উত্তর দিল সে ভাষায় এরা কেউ বোঝে না। নীল হতাশ হয়ে যাচ্ছে দেখে তরি বলল, দূর, কথা বলতে পারে না মনে হয়। চল চল, আর একটু এগিয়ে গিয়ে দেখি যদি আর কাউকে পাওয়া যায়। ভ্যান আর ওই লোকটাকে ছেড়ে এবার ওরা আরেকটু সামনের দিকে এগিয়ে গেল। আকাশে পূর্ণিমার চাঁদ খোলা জমির সঙ্গে গল্প করতে করতে মিটিমিটি হাসছে। তারই আলোয় চোখে পড়ল, না কোনো মানুষ চোখে পড়ল না ঠিকই, কিন্তু সবার চোখে পড়ল পথের বাঁদিকে এক টুকরো সবুজ ঘাসের জমি, আর সেখানেই গা লাগিয়ে শুয়ে আছে 4টে কুকুর ছানা। গড, কি কিউট, কি মিষ্টি বল। একটা ছবি তুলে দে না রে, স্ট্যাটাস দেব। ওলে বাবালে, না না না, ওলে বাবালে। ঝুঁকে পড়ে কুকুরছানাগুলোকে আদর করছে চিঠি। কুকুরছানাগুলো ভালো ব্যবহার পেয়ে আহ্লাদে গদগদ করছে। ইচ্ছে না থাকলেও চিঠির এরকম বাড়াবাড়িটা ক্যামেরা বন্দি করছে মেঘ। ঠিক এই সময় কোথায় ছিল কে জানে, ছানাদের নিয়ে নাড়ানাড়ি করা হচ্ছে দেখেই মা আর বাবা কুকুর হাঁ হাঁ করে তেড়ে এলো। তাদের দেখা দেখি আশপাশের আরো সব কুকুর ছুটে এলো সেখানে। মাগো, এই বলে ছানাগুলোকে ছেড়ে দিল। কিন্তু সে ছাড়লে কি হবে, তারা তো ওকে ছাড়বে না সহজে। ছানাগুলো চিঠির ন্যাওটা হয়ে পড়েছে এর মধ্যে। যা যা। চিঠি যতই তাদের ছেড়ে যেতে চাইলো ততই তারা জুড়ে জুড়ে চিঠির পা ধরতে লাগলো। সেই দেখে তার বাবা মা আরো জোরে চিৎকার করতে লাগলো। তারা ভাবলো এই বুঝি তাদের সদ্যজাত 4টে ছানা একসঙ্গে কিডন্যাপ হয়ে গেল। আই তোরা যা যা, এই নীল দেখ না, তারা না ওদের। তাড়ালেই কি যাবে নাকি? ওরা তো ওদের মতো বেশ ছিল। কে বলেছিল তোকে ওদের কাছে গিয়ে ও মা কি কিউট বলে স্ট্যাটাস দেওয়ার জন্য ছবি তোলা? হ্যাঁ, আর কারো ছবি পেলি না কেন? আমাদের এত সুন্দর স্বপ্নটা ছিল, এর কাছে গিয়ে বলতে পারতিস। ওই দেখ কত সুন্দর করে পাল্লেজির বংশ ধ্বংস করছে চাঁদের আলোয় রাস্তায় হাঁটতে হাঁটতে। এইটার একটা ছবি তুলেও তো স্ট্যাটাস দিতে পারতিস। আমি কি করলাম? হ্যাঁ, সত্যি তুই সার্থক নামা পেটুক। দেখতে পাচ্ছিস একটা দ্বন্দ্বযুদ্ধ হচ্ছে, আর সেখানে তুই টপাটপ করে বিস্কুট পড়ছিস। ইডিয়েটগুলো এখনো কথা বলছে। এই দে তো আমাকে। এই নাও, খাও 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 খাও। চপ চপ, পালা এখান থেকে। যে যার মালপত্র নিয়ে পড়িমড়ি করে দৌড় দিল। শুধু স্বপ্ন যেতে যেতে আক্ষেপ করল, দূর, আমার বিস্কুটগুলো সব ওদেরই দিয়ে দিল। না দিলে আর বিস্কুট খাওয়ার মতো অবস্থা রাখতো না ওরা। সবাইকে টিটেনাস নিতে হতো, 5-5টা ইঞ্জেকশন খেতে হতো। কাল বাড়ি যাওয়ার সময় আমি তোকে 1 ডজন পার্লেজি কিনে দেবো। এখন চল, ছোট তো। নীল কথাবার্তা কম বলে, কিন্তু বোঝে বিদ্যুৎ গতিতে। ব্যাপারটা যে কি হলো মুহূর্তে সব বুঝতে পারল। সত্যি মেয়েদের মাথা তো নয় যেন। যাই হোক, ছানাগুলো তো দাঁড়িয়ে বিস্কুট খাচ্ছে, কিন্তু ছানার বাবা মারা মোটেও দাঁড়িয়ে নেই। তারা এখনো সদল বলে ছুটে আসছে তাদের দিকে। সবাই ছুটছে আর সবার মুখে ছুটছে চিঠির জন্য গালাগাল। ফিলোসফি নিয়ে কেন পড়েছিস বলতো? তোর তো জুওলজি নিয়ে পড়ার কথা। কুকুর, বিড়াল, হনুমান, বাঁদর এইসব নিয়ে সারাদিন বসে থাকতে পারতিস তো চিড়িয়াখানায়। ওই এই জন্যই তো পিসি ওকে বাড়িতে আর কোনো কুকুর টুকুর নিয়ে না ঢোকার ওয়ার্নিং দিয়েছে। ও বাবা গো! পেছনে কুকুর, সামনে মানুষ, চিঠি বেছাড়া যায় কোথায়?
সেই সবার আগে আগে দৌড়চ্ছিল, দড়াম করে ধাক্কা খেয়ে মাটিতে পড়ল। আর ধাক্কাটা লাগলো যার সঙ্গে, সে খনা খনা অস্বাভাবিক গলায় সাতকাণ্ড রামায়ণ শুনে সীতারামের কে জানতে চাইবার মতো জানতে চাইল, ও বাবা, তুমি এমন করে পড়ে গেলে যে লাগেনি তো? উঠি পড়ো, উঠি পড়ো। এই চিঠি, ওঠ ওঠ। স্বপ্ন হাত বাড়িয়ে দিতে সেটা ধরে উঠে পড়ল চিঠি। পায়ে লেগেছে নাকি? সেরকম কিছু নয়। তা তোমরা কারা? আমি নীল, 1 কাপ চায়ের টিম মেম্বার। এখানে এখন চা পাই কোথায় বলো দিই? হ্যাঁ, আমার সাথে চলো তবে। আরে না না, আমরা চা খাবো না, আমার 1 কাপ। ও, আপনারা চা চাই? চা তো পাবেননি, তবে গোলাপি শরবত খেতে দেব। মেয়ে কি করবে কি বলবে চট করে বুঝতে পারল না। তোরই একদম সাদা বাংলায় বলল, না না কাকা, বলছি আমরা কলকাতা থেকে আসছি, গান বাজনা করতে এসেছি এখানে। ও, তোমরাই সেই। আগে বলবি তো, তোমাদের নিতেই তো এসেছি। ও, আপনি আমাদের নিতে এসেছেন? হ্যাঁ, এসো এসো, সবাই আমার পেছন পেছন এসো, কোনো ভয় নেই, এসো এসো। হাঁপ ছেড়ে নীল বলল, যাক বাবা, আচ্ছা চলুন। লোকটা এক মুখ হেসে চলতে চলতে বলল, হ্যাঁ এসো, সবাই আমার পেছন পেছন চলে এসো, দেখি কোনো ভয় নাই, এসো এসো। বড় বড় পা ফেলে হেঁটে যাচ্ছে লোকটা। ওরাও লোকটাকে ফলো করলো। একটা বিষয় লক্ষ্য করলো মেঘ, লোকটা যখন থেকে এসেছে তখন থেকেই চারপাশটা যেন একটু বেশি শান্ত হয়ে গেছে। যে কুকুরগুলো রেগে সম্মুখ সমরে ডাকতে ডাকতে ওদের পেছনে আসছিল, তারাও 1 সেকেন্ডে ডাক থামিয়ে সুর করে যে যার মতো পালিয়ে গেছে। অনেকটা পথ পেরিয়ে ওরা এসে পড়ল একটা বাড়ির সামনে। এইটা এখানে? এই বাড়িটা বিয়ে বাড়ি? কই কোনো আলো নেই তো। আরে লোডশেডিং। এইখানে তো সব জেনারেটরে চলে, অতটা টানতে পারেনি হয়তো। ভাই, কত বড় বাড়ি! 5 জনের সামনে একটা মস্ত বাড়ির কাঠামো দাঁড়িয়ে আছে। অন্ধকারে তার আয়তন ঠিকঠাক বোঝা না গেলেও সেটা যে খুব ছোট নয় সেটা ওরা বুঝতে পেরেছে। কই গেলে? আরে বাইরে দাঁড়িয়ে রইলে কেন? ভেতরে এসো, ভেতরে এসো। একটু আলো মানে? মেঘের কথাটা শেষ হতে না হতেই মুহূর্তে জ্বলে উঠল অবাক করা আলো। রাশি রাশি ঝাড়বাতি জ্বলছে। অন্ধকার মুছে গিয়ে যেন দিন হয়ে গেছে বাড়িটায়। ওরা এতক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু এখন ওরা বাড়ির ভেতর ঢুকে পড়েছে। আর ওদের যে লোকটা এখানে নিয়ে এসেছে সে মস্ত দালানের ওপর দাঁড়িয়ে রয়েছে, আর সেখান থেকেই ওদের ডাকছে। ওরা এতটাই ভ্যাবাচাকা খেয়ে গেছে যে কি করবে বুঝতে পারছে না। লোকটাকে এবার ভালো করে দেখলো সবাই। প্যাকাটির মতো রোগা, চোখগুলো কেমন গোল গোল আদুলি পয়সার মতো, মুখটা হাসি হাসি, অনেকটা গোপাল ভাঁড় কার্টুনের মন্ত্রীর মতো দেখতে। এসো এসো, একটু পরেই গান শুরু হবে, চলে এসো দেখি ওপরে, চলে এসো। ওরা উঠে গেল দালানের ওপর। সেকেন্ডের মধ্যে যেন কত চেঞ্জ হয়ে গেছে সবটা। যখন ওরা এখানে এসেছিল তখন চারিদিকে চুপচাপ নিস্তব্ধ, আর এখন চারপাশ থেকে শোনা যাচ্ছে অনেক আওয়াজ। কারা যেন ফিসফিস করে কথা বলছে, হাসাহাসি করছে আড়ালে আবডালে, তবে দেখতে পাচ্ছে না কাউকেই। আশেপাশের কোনো একটা ঘর থেকে হাতাখুন্তি নাড়ানোর আওয়াজ শোনা যাচ্ছে। মিষ্টি খাবারের গন্ধ নাকে লাগলো এবার। ওদের সব্বার খিদে পেয়ে গেল। নাও একটু খেয়ে নাও, একটু পরেই তো গান শুরু হবে, তার আগে একটু জিরিয়ে নাও দেখি তোমরা। চমকে উঠল ওরা। লোকটা তো তাদেরই সামনে দাঁড়িয়েছিল, তাহলে কোথা থেকে এক্ষুনি আবার এত খাবার দাবার নিয়ে চলে এলো? মাথার ওপর ঝাড়বাতি, পায়ের নিচে গালিচা, সেখানে হাঁটু ভেঙে বসে পড়ল সবাই। লোকটার দুহাতে বড় বড় দুটো রেকাবি। খাবার খেয়ে নাও, আমি জল আনছি। কত রকম খাবার, পদ্ম নিমকি, ছানার জিলিপি, জিভে গজা, মাখা সন্দেশ, শিঙের কচুরি, কষা আলুর দম। এই নাও শরবত। লোকটা কোথাও যায়নি, এখান থেকেই হাত বাড়িয়ে যেন সে 5 গ্লাস জল নিয়ে এলো থেকে। গোলাপি শরবতটা খাও, ভালো লাগবে, আরাম পাবে। 1 কাপ চায়ের বুকের মধ্যে রেড অ্যালার্ট বেজে উঠল। মুখ ফসকে বেরিয়ে পড়ল, এইসব যেন কেমন কেমন। কাউকেই তো দেখতে পাচ্ছি না, কিন্তু মনে হচ্ছে যেন অনেকেই আছে আশেপাশে। ঠিকই বলেছিস, সব ভুতুরে ব্যাপার স্যাপার। চোখের পলকেই যেন সব কাজ করে ফেলছে লোকটা। আরে ভূতের মতো কেন হবে, আমি তো ভূত। হাড় হিম করা
ঠান্ডা গলায় হেসে বলল লোকটা, কিন্তু তার হাসি অগ্রাহ্য করে দাবড়ে উঠল নীল। বললেই হলো, আমরা কি ভূত চিনি না নাকি? হ্যাঁ, কত গল্পের বইয়ে পড়েছি, ভূত কেমন দেখতে হয় আমরা সব জানি। হ্যাঁ বটে, আমার কথা গ্রাহ্যই হলো না। তুমি দেখো। বলেই লোকটা স্বাভাবিক চেহারা থেকে উচ্চতায় অস্বাভাবিক হয়ে উঠল। মাথার ওপর অনেক উঁচুতে ছাদ, আর সেই ছাদের সঙ্গে লাগানো ঝুলন্ত ঝাড়বাতি। দুটো ঝাড়বাতির মাঝখানে মাথা ঠেকিয়ে দাঁড়ালো লোকটা। দু হাতে তালি দিতে দিতে লোকটা খোনা গলায় হেসে বলল, কেমন বিশ্বাস হলো এবার? যাবি ভূত নাকি খাটটা মটকে দেবো? দি দি দি। এই বলে স্বপ্নর গলা টিপে ধরতে গেল লোকটা। ভয়ে সাদা হয়ে গেছে পাঁচজন। এমন সময় একটা বাজখাই গলা শোনা গেল। বৃন্দাবন, কানমালা খাবি নাকি আবার? সঙ্গে সঙ্গে লম্বা হাত গুটিয়ে ছোট করে নিল ভূতটা। তার পাশে এসে দাঁড়ানো বিশাল শরীরের জবরজং পোশাক পরা লোকটার দিকে ঘুরে বিড়ালের মতো বলল, এই দেখেন না কর্তা, উচকে মানুষগুলো বলে নাকি আমি ভূত না, তাই একটু। থাক থাক থাক, যা আসর পাতার ব্যবস্থা কর, এবার গান শুরু হবে। স্বপ্ন দুটো ছানার জিলিপি একসঙ্গে মুখে পড়েছিল। বিষম টিসম খেয়ে সে একসা কাণ্ড, কিন্তু সেদিকে কারোর ভ্রুক্ষেপ নেই। আর থাকবেই বা কি করে? চোখের পলকে ভোজবাজির মতো দালানের ভোল পাল্টে গেল। গালিচার ওপর এসে পড়ল মখমলে মোড়া অগুন্তি তাকিয়া, তার মাঝখানে অনেকগুলো জিনিস, একজোড়া তবলা, বেশ বড় মাপের একখানা রূপোয় বাঁধানো আতরদানি, আর একটা সারেঙ্গি। সব মিলিয়ে একেবারে সেই নবাবী আমলের গজল মেহফিলের দৃশ্য। আর সেই লোকটা দুম করে যে এসে ধমকে উঠেছিল ওই অদ্ভুত লোকটাকে, এবার সেই ভূতটাকে ভালো করে চোখ দিয়ে গিলে খেলো এক কাপ চায়ের দল। একজন হৃষ্টপুষ্ট চেহারার বয়স্ক লোক, গিলে করা আদ্দির পাঞ্জাবি, মালকোচা মারা ধুতি, 10 আঙুলে 10টা আংটি, হাতের উপর গড়গড়া আর মাথা জোড়া চকচকে টাক। আপনি কে? মুখ ফসকে কথাটা বলে ফেলল মেঘ। আমার বাড়িতে এসে আমাকে কিনা জিজ্ঞেস করছো আমি কে? কি গো শশীমুখী, তুমি কি ভুলে গেছো আমার কথা? তোমার মনে নেই কতদিন তুমি গান গাইছো, আর আমি কি সুন্দর গানে তালে তালে হাততালি দিয়েছি, এসব মনে নেই তোমার? তা দেখে রায়কিশোরী তোমার কি সে কি রাগ? হ্যাঁ, মুক্তোর মালা কিনে এনে তবেই তোমার রাগ ভাঙায়। তা সে মালা তো তোমার গলায় নেই গো। হ্যাঁ, মালা কই? ওই নীলকান্ত বুঝি চুরি করেছে? চিরকাল অকর্মা ঠেকিও দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম ওকে। টাকার অভাবে তোমার মালা চুরি করেছে? দাঁড়াও দেখছি, আমার তো মজা দেখাচ্ছি। জুতোটা কোথায় গেল? তড়ির ওপর থেকে চোখ সরিয়ে নীলের দিকে তাকিয়ে কথাগুলো বলল লোকটা। এই তো আচ্ছা মুশকিল হলো। কে নীলকান্ত? আমি তো কারো মালা টালা চুরি করিনি। চুপ রাও বেয়াদব, একমাত্র তুমি আগের মতো আছো অপদার্থ। নীলের ওপর এরকম চোটপাট করতে দেখে অজান্তেই খুব জোরে নিঃশ্বাস ফেলে বসলো স্বপ্ন। লোকটার নজর এবার তার ওপর পড়ল। এই যে আনন্দ, বসে আছো কেন? ছড়াও ছড়াও, গোলাপ জল ছিটিয়ে দাও। তারপর ঘুরল মেঘের দিকে, নরম আদেশি গলায় বলল, মোহন, হাত গুটিয়ে বসে আছো কেন? বাবা বাজাও বাজাও দেখি, সারেঙ্গিতে একটু সুর ধরো। বৃন্দাবন কতদিন পর তোমাদের নিয়ে এলো গান শোনানোর জন্য, আমি তো পাগল হয়েই আছি। নাও শুরু করো বাবা, কতদিন গান শুনিনি, শুরু করো। আমি বসলু। বৃন্দাবন, বৃন্দাবন, আমার তামাক সেজে দিকে যা যা যা, কলকে নিভে গেছে, তামাক সেজে দে। এই চবন কব্বর দিয়ে কতগুলো পান সেজে নিয়ে আতো, যা শিগগিরি যা। এই যে এনেছি কর্তা, এনেছি। বাবা বাবা বাবা, বহুত কো, এই না হলে তুমি আমার খাস লোক। ওইরে বাবা রে। এবার লোকটা একটা মোটা তাকিয়ায় হেলান দিয়ে বসে পড়ল। গড়গড়ায় টান দিয়ে ধোঁয়া ছেড়ে আবারও চিঠির দিকে তাকিয়ে সেই অজানা নামে তাকে ডেকে বলল, কই গো শশীমুখী, ধরো না একখানা গান। আর কত সাদাসিধি করবো বলো শুনি? হ্যাঁ, এক কাপ চা আজকালকার ছেলে মেয়ে হাঁ করলে হাওড়া বুঝতে পারে বলেই ওরা ডিজিটাল পিপল।
ব্যাপার স্যাপার আগামাথা ভালো করে বুঝে উঠতে না পারলেও ঠাড়ে ঠুড়ে কিছু একটা ধরে নিয়েছে ওরা। যেহেতু চিঠিকেই শশীমুখী ভেবে গান গাইতে বলা হয়েছে, তাই এবার মুখ খুলল চিঠি। হ্যাঁ হ্যাঁ, এই গাইছি। এই বলে মেঘের দিকে ইশারা করল সে। মেঘ সারেঙ্গি বাজাতে 7 জন্মেও জানে না, অভ্যেস বসে গিটারটাকেই কোলে তুলে নিয়ে আন্তাবড়ি ভাবে বাজাতে শুরু করল। আর সেই রকমই আন্তাবড়ি ভাবেই এলো পাথারি গেয়ে উঠল একসঙ্গে 3 জন। তোমরা দেখো গো আসিয়া, বিমলা ঝগড়া করে পাশের বাড়ি গিয়া। তোমরা দেখো গো আসিয়া, বিমলা ঝগড়া করে পাশের বাড়ি গিয়া। ও গো বিমলা যে ঝগড়া করে পাশের বাড়ি গিয়া। নীল মনে মনে ভাবছে, এদের স্ট্যামিনা আছে বটে, কিন্তু সুরটা কেমন যেন চেনা চেনা লাগছে। ও আচ্ছা, মনে পড়েছে, এটা সেই কমলা গানের। বাবা, কপিরাইট আসবে বলে আবার গানের লাইন পাল্টেছে বাবা। স্বপ্ন আর কিছু করতে না পেরে জিভ দিয়ে ঠোঁট চাটছে নিজের। গান করতে করতে তরি কটমট করে তাকিয়ে আছে, ভূত হোক অদ্ভুত হোক যাই হোক, ওই পাঞ্জাবি পরা মোটা লোকটার দিকে। গানটা বেশ জমে উঠেছে। এমন সময়, দূর, তোমরা কি গান গাইছো? শশীমুখী, তোমরা কি গান গাইছো গো? বিমলা, বিমলা, তোমাদের বিমলার কথা শুনে আমার বিমলার কথা মনে পড়ে যাচ্ছে। বলছি কাকা, বিমলা কে? আই মিন থুড়ি স্যার, বিমলা কে স্যার? হ্যাঁ, ফুট কাটলো স্বপ্ন। তার সঙ্গে আমার বিয়ের কথা ঠিক ছিল, কিন্তু শেষ পর্যন্ত তার বিয়েটা হলো না। বিয়ে 3 দিন আগে সে ওটা মারা গিয়েছে। তার মুখটা এখন আবার মনে পড়ে। আমি ভুলে থাকতে চাই, ভুলে থাকতে চাই। আর তোমরা কিনা সেই বিমলার গান গাইলে। তোরা সব মজা হবে না, অন্য গান গাও, এই গান চলবে না। গজল গাও, খেয়াল গাও, ঠুমরি গাও, এসব লঘু গান আমার ভালো লাগে না। হ্যাঁ, জানো না তুমি শশীমুখী? নাকি মনে পড়ছে না? হ্যাঁ, কোনটা? এই দেখো, এই দেখেছো তো হীরের আংটি? এটা তোমায় দেবো বলে এনেছি। ভালো করে গাও তো লেখি, লক্ষ্মীটি, ভালো করে গাও দেখি। ভালো গাইলে এই হীরে আংটি তোমার। হ্যাঁ, হীরে আংটি তুমি পাবে। এই বলে লোকটা লম্বা হাত বাড়িয়ে চিঠির আঙুলে আংটি পরিয়ে দেবে বলে হাতে নাতে ধরতে গেল। চিঠি যে একটু ভয় পাবে তারও উপায় নেই। নীল তিরিং করে লাফিয়ে এসে পড়ল তাদের মাঝখানে। ও, এতক্ষণ বলা হয়নি, নীলের আর চিঠির মধ্যে একটু অন্য রকমের ব্যাপার আছে। এখনো খুবই আবছা সেটা, কিন্তু অধিকার বোধ ওতেই স্পষ্ট। বুড়া ভাম, শুধু গানে হচ্ছে না না? হ্যাঁ, আবার গায়িকাকে হীরের আংটি দেওয়া চাই? হ্যাঁ, কি ওসব চলবে না, ওসব চলবে না এখানে। এই চিঠি, ওঠ, তোরাও ওঠ। ভূত বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? হ্যাঁ, বেকার সময় নষ্ট হচ্ছে। কি করতে এসেছি আর কোথায় বসে আছি বলতো? যত সব ফালতু ভূতের কীর্তন। এই ওঠ, ওঠ। আমি জমিদার বৈদ্যনাথ সিংহ। আমার কথায় বাঘে গরুতে 1 ঘাটে জল খায়। তোমার বড় মুখ বেড়েছে নীলকান্ত, বড় মুখ বেড়েছে। আমার বাড়িতে বসেই আমাকে বলছে আমি ভূতের কীর্তন করছি। হ্যাঁ, ভূতের কীর্তন। গান শুনি আমায় খুশি না করে কেউ এখান থেকে কিন্তু যেতে পারবে না, কেউ যেতে পারবে না। কই, গান শুরু করো, শুরু করো। ঘাবড়ে ঘ হয়ে গিয়ে তাড়াতাড়ি আবার গিটার বাজাতে শুরু করে মেঘ। গান তো রেডি আছে, এবার চিঠি আর তরি দুজনেই গান শুরু করলো। ঠুংরি গজল নয়, কিন্তু এটাও বেশ জমাটি একটা গান, একেবারে ট্রেন্ডিং সং। গান 2 লাইন হয়েছে অমনি। এই চুপ রাখো, চুপ রাখো বেয়াদব। কি বেয়াদবি করছো শশীমুখী? তুমি গজল গাও। হ্যাঁ, গজল গাও। আমি তো গজল জানি না। হ্যাঁ, জানো না? বসিয়ে বিজনে কেন একা মনে, এই গান তুমি জানো না? গোলাপ দিঘির পাড়ে বসে আমার হাতের উপর হাত রেখে কত বাহারি গান গিয়েছো, আর এখন বলছো এই গান তুমি জানো না? হ্যাঁ, দেখো দেখো, আমার রাগ হলে আমি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারি এ কথা কিন্তু তোমার নিশ্চয়ই মনে আছে, তাই না? হ্যাঁ, আমি রেগে যাচ্ছি,
আমি রেগে যাচ্ছি কিন্তু শশীমুখী, আমি কিন্তু ছাড়বো না। চিঠি আর তরি কোশমিন কালেও কোনো জমিদার বৈদুর্যের হাতে হাত রেখে গান গায়নি, কিন্তু এখন তারা বিপদে পড়েছে। তাই এবার আরেকটা খুব ফেমাস গান ধরল ওরা, সোহাগী চাঁদের আলো। এই গানটার বয়স অনেক, বুড়োটার হয়তো ভালো লাগবে এই ভেবে তারা তো গাইছে। বেশ মাঝপথে গেছে গানটা, হঠাৎ করে হাত থেকে গড়গড়া ছুঁড়ে ফেলে দিল জমিদারের ভূত। কি হচ্ছে শশীমুখী, ও আমার রায় কিশোরী। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি বরং ওই গানটা গাও, ওই যে কেন ছিল, বয়স হয়েছে তো মনে পড়ছে না, দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ মনে পড়ছে, এটা সুনয়নী চাপা মালা তোমার গলায় পরাবো। কি গান কি গান, ওই গানটা গা, কি গেলো গাও, তোমরা আমার সাথে সাথে যাও, গাও 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 দেখি গাও। আচ্ছা এই নীলকান্ত, ঠেকা দাও দেখি, ঠেকা দাও, ঝাঁপ তোলো, এইরকম ভাবে গাও, ভালো করে বাজাও তবলাটা। আচ্ছা আর ওই তুমি কি বাজাচ্ছ মোহন, হ্যাঁ সারেঙ্গিটা ভালো বাজাও দেখি। আনন্দ তো ছড়িয়ে দাও, গাও এবার সবাই মিলে গাও দেখি। নীল অনিচ্ছা সত্ত্বেও তবলাগুলো কাছে টেনে নিয়ে তার উপর দুম দুম করে হাত চালাতে লাগল। আতরদানি থেকে পিচ পিচ করে আতর ঢালছে স্বপ্ন। মেঘের হয়েছে সবচেয়ে বড় বিপদ, সে গিটার বাজাতে পারে কিন্তু সারেঙ্গি তো পারে না। সারেঙ্গি যন্ত্রটা সে সামনাসামনি দেখেওনি কোনোদিন। এখন কেমন করে সুনয়নী চাঁপার মালা গানের সঙ্গে সে সঙ্গত করে? চিঠি আর তরি যারা যারা শশীমুখী আর রায় কিশোরী হয়ে গেছে, তারাও এখন হাঁ করে শুধু জমিদারের মুখের দিকে তাকিয়ে আছে আর বোঝার চেষ্টা করছে অচেনা গানের লিরিক্সগুলো। কিছুতেই শ্রুতিমধুর হচ্ছে না ব্যাপারটা। বিরক্ত হয়ে জমিদার বলছে, সে একদিন ছিল গো, ইন্দুবালা, চন্দ্রকিশোর, জীবন ঘটক, তাদের কি গান, আহা আহা মন জুড়িয়ে যায়। কি গান গাইছিল তারা। বসে বিজনে কেন একা মনে, হে বিদেশি মন উদাসী বাঁশের বাঁশি বাজায় মনে, ধরা ফুল দোলে কে অতিথি, আহা গো, এসব গান এখনো কানে লেগে আছে। কি হচ্ছে সব, হ্যাঁ তোমরা একটা গানও তো ঠিক মতো গাইতে পারছো না। এই রায়কিশোরী, কেন গাইতে পারছো না শুনি? ওই গানটা একবার গাও তো। ওই কি যেন ছিল, আবার বলে গেছে, মনে পড়ছে, হ্যাঁ ওই এসো এসো তুমি পরাণ বধূ, তোমায় পরাই রতনহার। এই নীলকান্ত, কি ঠোকাঠুকি করছো? ঠেকা মারো, ঠেকা মারো। আর একতাল নয়, একতাল নয়, একতাল নয়, ঝাঁপ তাল বাজাতে বলেছি, ঝাঁপ তাল বাজাও, বাজাও দেখি। হ্যাঁ রতনহারে সোম পড়বে, ধিনা ধিনা ধি ধিনা, তিনা ধি ধিনা ধি, এই ধিটাই সোম পড়বে, বুঝলে? বাজাও ঠিক করে, হ্যাঁ বাজাও। আমরা ওই রত্নহারের গানটা জানি না। জানো না? আচ্ছা ঠিক আছে, তবে একটা এমন গান করো যে গানটা খুব ভালো। আগে যেমন তুমি আমায় নিয়ে গান বাঁধতে, ঠিক ঠিক তেমনই একখানা গান বাঁধো গো দেখি। হ্যাঁ, এবারে হাতে চাঁদ পেল ওরা। ইনস্ট্যান্ট গান বাঁধবার চূড়ান্ত প্রতিভা ফলিয়ে একেবারে ট্রেন্ডিং একটা ইন্টারন্যাশনাল গানের সুরে বুড়ো আর তার বাড়ির বর্ণনা দিয়ে হই হই করে উঠল ওরা। ইঙ্গিত বুঝতে পেরে নীলও দমাদম পিটতে লাগলো তবলা দুটো। স্বপ্নটা আর চুপ থাকতে পারল না, উত্তেজনায় আতরধানি থেকে পিচপিচিয়ে খানিকটা আতরই ছড়িয়ে ফেললো চারিদিকে। হই হই করে গান শুরু হলো। বুড়ো ভূতের পোড়ো বাড়ি ঝাড়বাতি ঝুল, বুড়ো ভূতের পোড়ো বাড়ি ঝাড়বাতি ঝুল, শীতের চোটে মাথা ছেড়ে ঝরে গেছে চুল, আহা টেকো বুড়ো নাকি সুরে গান করে, জাম্ববানের মতো টেকো মাথা নাড়ে। কি আমি জাম্ববান? আমার টাক তুলে গান, আমার বাড়ির ঝাড়বাতি ঝুলঝুল করছে, আমি নাকি সুরে গান গাই? হবে না, হবে না, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। শটাং দাঁড়িয়ে পড়েছে জমিদারের ভূত। গান ভুলে গেছিস, গান ভুলে গেছিস, এই জন্য কি তোদের আমি খাইয়ে পড়িয়ে রেখেছিলাম? হ্যাঁ এই জন্য খাইয়ে পড়িয়ে রেখেছিলাম। মরে গিয়েও আমার গানের টানে পড়ে আছে এখানে, শান্তি নেই কোথাও। আর
তোরা একটা গানও আমাকে ঠিক করে শোনাতে পারিস নি। হত ভাগা নিষ্কর্মার দল সব এক একটা। আমি জমিদার বৈদ্যনাথ সিংহ, গান নিয়ে ছেলে খেলা আমার সঙ্গে একদম করবি না। আমি একদম এগুলো পছন্দ করি না। কোথায় বললাম আরবি টুবি গান গাইতে, আর তোরা আমাকে নিয়ে গান বাঁধিয়েছিস, আমাকে জম্বুবান বানিয়েছিস। শাস্তি দেবো, তোদের সবাইকে শাস্তি দেবো, শাস্তি পেতেই হবে। সব কটাকে ঘাড় মোটকে মারবো। এই জুতোটা কোথায় গেল? বলেই বৈদুর্যনাথের হাতটা লম্বা হয়ে এগিয়ে এলো তাদের দিকে। পাঁচজনে যেভাবে ছিল সেইভাবেই নিজেদের জিনিসপত্র নিয়ে উঠে পড়ল। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলো তারা, কিন্তু যাবে কোথায়? যেদিকেই যায় সেদিকেই তেড়ে আসে ভূতের লম্বা হাত। যেই দরজা দিয়ে তারা ভেতরে ঢুকেছিল সেই দিকে গিয়ে দেখলো আর সেখানে দরজা নেই, ভৌতিক দেওয়াল উঠে গেছে। ওদিকে বুড়ো ভূতটা চেঁচাচ্ছে, ওরে কে কোথায় আছিস? হ্যাঁ, কে কোথায় আছিস? বেসুরুগুলো পালাতে চাইছে, পালাতে দিবি না একদম। ওদেরকে ধরে নিয়ে আয়, কান ধরে ওদেরকে ধরে নিয়ে আসবি আমার কাছে। পূর্ণিমার ভাড়া কোটালে আরে বাড়ি বাতে ব্যথাটা বড় বেড়েছে। ওরে বাড়ি তাই ছোটাছুটি করতে পারছে। ওই কোথাও দল কোথায় গেলি? ওদেরকে পালাতে দিবি না, ধরে নিয়ে আয়। এই যে জমিদার মশাই, এই আনলুম বলে। কি সর্বনাশ! একে বৈদুর্যে রক্ষে নেই, তার উপর আবার তার দলবল। সবাই মিলে তেড়ে আসছে এক কাপ চায়ের কান ধরে কর্তার হুকুম তামিল করাতে। তার মধ্যে তাল ঢ্যাঙা বৃন্দাবনটাও আছে, কিন্তু এক কাপ চাও ছাড়নেওয়ালা পার্টি নয়। ঘাড় অমনি মটকালেই হলো। তারা মটকাতে দিলে তবে না। ভূতেদের সঙ্গে কবাডি খেলার ফাঁকে ফাঁকে তারা পালাবার পথ খুঁজছে সমানে। এমনই খুঁজতে খুঁজতে এসে পড়ল সম্পূর্ণ অন্যদিকে। নীল, এমন ভাব করছিস যেন আমরা মরেই গেছি। ধের তেরি, নাটক থামাতো। এখন দেখ যদি কোথাও পালানোর রাস্তা থাকে। রাস্তা তো আছে, শুধু তোমরা খুঁজে পাচ্ছ না। হ্যাঁ, কে? আমি কনিষ্ক। আপনি আপনি এখানে কি করে? মানে আপনিও? কি ভূত কিনা জিজ্ঞাসা করছো? না, ভূত নই, মানুষ। আবার ভূতে পাওয়া মানুষও বলতে পারো। তোমাদের মতোই একদিন এদের খপ্পরে এসে পড়েছিলাম, সেই থেকে এদের সঙ্গেই আছি। যাই হোক, বেশি সময় নেই, চটপট রাস্তা দেখে নাও। এই বলে কনিষ্ক একদিকে আঙুল তুলে দেখালো। এই যে দরজাটা দেখছো, এটা খিড়কির দরজা। এই দরজার ওপারে একটা বেল গাছ আছে। গাছে থাকেন জমিদার বৈদুর্যনাথের ঠাকুরদা। মারা যাওয়ার পর তিনি ব্রহ্মদৈত্য হয়েছেন, ভূতেদের রাজা ব্রহ্মদৈত্য। জানো তো, রাজাকে এরা ভয় পায়, রাজার সামনে যেতে পারে না। ওখান দিয়ে তোমরা চলে যাও, কোনো ভয় নেই। মেয়েদের আর দেখে কে? থ্যাঙ্কস দাদা, থ্যাংক ইউ সো মাচ। আপনার কথা আমরা সারা জীবন মনে রাখবো। হ্যাঁ হ্যাঁ, এখন আসি। এই বলে একে অপরের ঘাড়ে পড়ে দোমড়ানো খিড়কির দরজাটা গায়ের জোরে পুরোপুরি ভেঙে ফেলে বাইরে বেরিয়ে গেল সবাই। হঠাৎ তোরই কনিষ্ককে বলে উঠল, আচ্ছা বলছি যে আপনিও তো এই রাস্তাটা চেনেন, তাহলে আপনি কেন এখান থেকে চলে যান না? ফ্যাকাশে মুখে উত্তর দিল কনিষ্ক, আমি আর তোমাদের মতো নেই। বাইরে বেরিয়ে কোথায় যাব বলো? মানুষেরা আমায় মেনে নেবে না। আমি যে ভূতে পাওয়া মানুষ। 5 বছর আগে এই গ্রামেরই পাশের একটা গ্রামে শো করতে এসেছিলাম। একটা খুব জনপ্রিয় দলে বাঁশি বাজাতাম আমি। সবাই ফিরে গেছে আগের দিন। আমার শরীরটা খুব খারাপ হয়ে যাওয়ার জন্য একটা দিন আমাকে এক গ্রামবাসী ঘরে থেকে যেতে হয়েছিল। পরদিন বেরোতে বেরোতে বেলা পড়ে গিয়েছিল, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। টাইম টেবিলে দেখে নিয়েছি 6:45 একটা ট্রেন আছে। পথ হেঁটে যাচ্ছি, বাঁশিটা আছে সঙ্গে। কি মন গেল বাঁশিতে ঠোঁট ছুঁয়ে বাজাতে শুরু করলাম। আর সেটাই হলো কাল। বুড়ো জমিদারের খাস লোক বৃন্দাবন তো ছিলই, আমাকে পাকড়াও করে নিয়ে এলো এইখানে, নানা রকম ভুজুং ভাজুং দিয়ে। আর তারপর যা দেখছো তাই। আর তাছাড়াও আমার এখানে থেকে যাওয়ার আর একটা কারণ আছে। বেশ লজ্জা লজ্জা মুখে শেষের কথাটা বলল কনিষ্ক। সেটা কি? বলল স্বপ্ন। একে ছেড়ে আমি যেতে পারবো না। কাকে? চিঠির প্রশ্ন শেষ হতে না হতেই কনিষ্ক দেখালো তার পাশে
মুহূর্তে অন্ধকারে জন্ম নিয়েছে একটা অবয়ব, ফুটফুটে মিষ্টি একটা মেয়ে। এর নাম ময়ূরী, বৈদুর্যনাথের নাতনি। এ নিজেও বাইরে যাবে না আর আমাকেও যেতে দেবে না। এই রাস্তাটা ওরই চেনানো, কিন্তু যাওয়া হবে না আমার। তোমরা যাও। তাদের পেছনে এসে দাঁড়িয়েছে বৈদুর্যনাথ। নাতনি রে, দেখো না জামাই কিন্তু আমার সঙ্গে মস্করা করছে। কেন ওদের পালাতে দিল? ওরা তো গান জানে না। শাস্তি দিতে ওদের, পালাতে দিল কেন ওদের? হ্যাঁ, তুমি রাগ করো না ঠাকুরদা। ওগো, দাদুকে একটা ফার্সি গজল শুনিয়ে দাও না। কনিষ্ক বৈদুর্যকে ধরে আসর জমাতে চলে গেল। ময়ূরী মিলিয়ে গেল কোথায় কে জানে। ওরা 5 জন তখন ওই ঘাড় মটকাতে এলো বুঝি কোন ভূত, এই ভয়ে পালাচ্ছে। সবার হার্টবিট বাজছে হাতুড়ির ঘা পড়ার মতো। বেল গাছটার গোড়া দিয়ে পাস হওয়ার সময় ও বাবা গো, আবার ভূত বলে ফেললো স্বপ্ন। কে রে? ভূত বলছিস কোন আরামু করে? জানিস নে আমি ব্রহ্মদৈত্যী। দেব নাকি খাটটা মুটকে দেবো একবার? এই অবস্থাতেই একটা চড় চড়িয়ে দিল তরি। ইডিয়েট কোথাকার, যে যা তাকে সেটা বলতে নেই। তুই জানিস না? ব্রহ্মদত্তী মশাই, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। ও একটা ছাগল, পাঠা। কোথায় কি বলতে হয় কিচ্ছু জানে না। ক্ষমা করে দিন না ওকে। ব্রহ্মদৈত্য নিরামিষাসী, পইতে পড়া ব্রাহ্মণ তিনি। ছাগল পাঠার কথায় তার কোনো রুচি নেই। তিনি বললেন, যা যা পালা এখান থেকে। আমি মরছি আমার জ্বালায়, আর এসে উৎপাত শুরু করেছে। বংশগত বাতের ব্যাব, মরেও রেহাই পাচ্ছি নে, আর ওরা এসে খেজুরে আলাপ করতে। যা যা এখান থেকে যা। যদিও কথাটা বলার দরকার ছিল না, ওরা ততক্ষণে চৌহদ্দি পার হয়ে গেছে। 3 জন সামনে ছুটছে প্রবল গতিতে, তরি আর মেঘ পেছনে পড়ে আছে। হঠাৎ আর এক কেলেঙ্কারি, কাঁচা মাটিতে ধপাস করে পড়ে গেল তরি। আরে আরে দেখে চল, ওট ওট, পায়ে লেগেছে, দাঁড়াতে পারবি? ধর ধর, একটু ধর। হ্যাঁ, দাঁড়া দাঁড়া। হ্যাঁ রে, ঠিক আছে। আচ্ছা তুই চল। এই তোরা কোথায় গেলি? তাড়াতাড়ি আয়। হ্যাঁ চল চল। বলছি 1 মিনিট দাঁড়াবি নাকি? কেন? মানে আমার না মানে 2 মিনিট। ও ঠিক আছে, তুই যা, আমি দাঁড়িয়ে আছি। 1 কাপ চায়ের মেম্বারদের এক একজনের এক এক রকম বৈশিষ্ট্য। খাবার দেখলে স্বপ্ন যেমন পৃথিবীটাই ভুলে যায়, চিঠি যেমন কুকুর বেড়াল এমনকি কচ্ছপ দেখলেও কুলফির মতো গলে যায়, নীল যেমন জীবনের সিরিয়াসনেস জিনিসটা কি সেটাই জানে না, তরি যেমন সময় মতো বিনা বাক্য ব্যয় ঠিক কাজটা করতে পারে, সেই রকমই সাংঘাতিক পরিস্থিতিতে পড়লে নার্ভ ফেল হয়ে যায় মেঘের। প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক স্থাপন হয়ে যায় তার, ঘন ঘন ইয়ে পায়। এই সময় হালকা হয়ে যাওয়াই ভালো, বলা তো যায় না। শীতের রাতে যদি শেষটায় ব্যাপারটা তরি বুঝলো। চট করে কাজ মিটিয়ে চলে এলো মেঘ, বলল, চল চল এবার চল। তরি চলতে শুরু করেছে। হঠাৎ, আচ্ছা তরি, বলছি একটা কথা বলবি? কি বল। ওরা তো সবাই চলে যাচ্ছে, আমার জন্যই দেরি হলো। তুই দাঁড়িয়ে থাকলি কেন? তুইও তো ওদের সঙ্গে চলে যেতে পারতিস। আমি যখন পড়ে গিয়েছিলাম, তুই তখন আমায় ফেলে চলে গেলি না কেন বলতো? সেটা তো মানে আমি তোকে মানে ওই জন্যই আমিও যেতে পারিনি। মানে তুই সত্যিই আমাকে? ছাগল কোথাকার, চল। মেঘের হাত চেপে ধরে দৌড়তে শুরু করলো তরি। আরে দাঁড়া, তোরা চলে যাচ্ছিস? কিরে দাঁড়া। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, তোরাও চলে আয়, তোরাও চলে আয়। 5-5টা মানুষ রুদ্ধশ্বাসে দৌড়চ্ছে। কোথায় যাচ্ছে জানে না, শুধু জানে অনেকটা দূরে পালিয়ে যেতে হবে তাদের। পেছনেই সেই ভূতের বাড়ি। কনিষ্ক তো গান শোনাচ্ছে, বলা তো যায় না বুড়ো ভূতটা কতক্ষণ সেই গানে মজে থাকবে। বৃন্দাবন যদি এর মধ্যেই তাদের খুঁজতে বেরিয়ে থাকে, আবার যদি হাতের নাগালে পেয়ে ধরে ওদের সব কটাকে নিয়ে গিয়ে ফেলে ওই ভূতের খপ্পরে, তখন কি হবে? কান ফাটা শব্দে কানের কাছে ব্রেক কষল একটা গাড়ি। হুড়মুড়িয়ে 5 জন মুখ থুবড়ে পড়ল মাটিতে। কারোর আর নার্ভ কাজ করছে না। যে যার সঙ্গে জিনিসপত্র নিয়ে জ্ঞান হারালো তখনই। জ্ঞান হারানোর আগে এক ঝলক সবাই দেখেছিল আকাশে ভরা পূর্ণিমার চাঁদ, আর তারই আলোয় সামনে এসে দাঁড়িয়েছে ফুল দিয়ে সাজানো একটা বরের গাড়ি। ব্যাস ওইটুকুই। তারপর সব কিছু অন্ধকার।
পরদিন সকাল। আরে এই তো জ্ঞান ফিরছে। হ্যাঁ, আমি তো বললামই, ভয় পেয়ে ওরা জ্ঞান হারিয়ে ফেলেছিল। ভয় তো পাওয়ারই কথা। সব দোষ আমার, ডাক্তারবাবু। ছেলে মেয়েগুলো তো আমার কথা শুনেই এসেছিল। ওইভাবে বলো না নরহরি, বিপদ কি আর কেউ সেদে ডেকে আনে? এদিকে একে একে সবারই জ্ঞান ফিরে এলো। ওদিকে ভূতনাথগঞ্জে ট্রেন এসে দাঁড়াতেই ঝপাঝপ নেমে পড়লেন 6 জন মানুষ। পতিতপাবন মোটর লাগানো ভ্যান গাড়ি নিয়ে তৈরি ছিল স্টেশনের বাইরে। নীলের বাবা মা, মেঘের কাকা, স্বপ্নের মা, চিঠির পিসি আর তরির ঠাকুমা সবাই মিলে এসে চড়াও হলেন একসঙ্গে 1 কাপ চা টিমের ওপর। ছেলেগুলো যেন কথা বলার শক্তিই হারিয়ে ফেলেছে। নরহরির লজ্জার শেষ নেই। দেখুন, ওদের তো কোনো দোষ নেই, আর সব দোষ আমার। আসলে নানান কাজে আমি এমন ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে ওই পাগলা জমিদারের ভুতুরে ব্যাপারটার কথা মনেই ছিল না একদম। আর তাছাড়া তেনাদের উপস্থিতি তো সবসময় টের পাওয়া যায় না, তাই ওদের একরকম ভুলেই গেছে সবাই। ওদের সবাই ভুলে গেলে কি হবে? ওরা কাউকে ভোলেনি। সত্যি গান শোনার জন্য যে মানুষ তরি তেনারা এমন কাণ্ড করতে পারে তা বিশ্বাস করাই শক্ত। কি বলতে চাইছেন বলুন তো লাহাবাবু? বলবো, সব বলবো। আপনারা তার আগে একটু যদি চা জল মুখে দেন তাহলে আমার মনটা একটু শান্তি পেত। কেউই অবশ্য রাজি হলেন না সহজে, কিন্তু তা সত্ত্বেও জল খাবার এলো। লম্বোদর, লাহার ছোট মেয়ে টুম্পা অনেক আগেই 7 সকালে কনকাঞ্জলি দিয়ে বাপের বাড়ি ছেড়ে বরের গাড়ি চড়ে শ্বশুর বাড়ি চলে গেছে। পাশের গ্রামে তার শ্বশুর বাড়ি। সেই ফুলে ফুলে সাজানো গাড়িটা, সেই গাড়িটা কাল ঠিক সময় এসে না পড়লে 1 কাপ চা বিলকুল ঠান্ডা হয়ে যেত, তাতে কোনো সন্দেহ নেই। প্রায় 85 বছর আগেকার কথা। ভূতনাথগঞ্জের জমিদার বৈদুর্যনাথ সিংহের বাড়িতে সেদিন বড় উৎসব। জমিদারের একমাত্র নাতনি ময়ূরী বালার বিয়ের পাকা দেখা সেদিন। নহবতে সানাই বাজছে, বাড়িময় লোকে লোকারণ্য। সন্ধে হতেই জ্বলে উঠেছে হাজার হাজার ঝাড়বাতি। বৈদুর্যের নেশা বলতে জীবনে ছিল একটাই জিনিস, তা হলো গান। নিয়মিত গান বাজনা চর্চা করতেন তিনি। এলাহাবাদীর ওস্তাদের কাছে দীর্ঘদিন ঠুংরি গজল খেয়াল শিখেছিলেন। তার নিজের বাড়িতেও একদল বাধা গাইয়ে বাজিয়েছিল। তারাও এসেছিল মুর্শিদাবাদ থেকে। 2 গায়িকা শশীমুখী আর রায়কিশোরীর উপর বিশেষ সন্তুষ্ট ছিলেন জমিদার। বাড়ির পিছনে গোলাপদিঘির পাড়ে বসে কত বসন্তের বিকেলে ইনি শশীমুখী আর রায়কিশোরীর হাতে হাত রেখে তাদের মধুর গলায় গান শুনে বলেছেন, উকিল যেমন মধু ঢালে ঠিক তেমনই মধু উতলে পড়ছে তোমাদের গলা থেকে। গোলাপদিঘির জলের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বসে থেকেছেন। তার রাগ শুধু ছিল নীলকান্ত তবলচির উপর। মাঝে মাঝেই তবলায় ভুলভাল ঠোকা মেরে বসত সে। তখনই জমিদার চটে উঠে তাকে বলতেন, হ্যাঁ নীলকান্ত, একতাল নয়, ছাপ তাল বাজাও। কান্ত তো একেবারে রেগে মেগে জোড়া তবলা তুলে জমিদার বৈদুর্যের দিকে ছুড়ে দিয়েছিল একবার, আর দিয়েই পালিয়ে গিয়েছিল জমিদার বাড়ি ছেড়ে। সারেঙ্গিয়া মোহন অবশ্য জমিদারের ন্যাওটা ছিল, সঙ্গে অবশ্য আরেকজনেরও বশীভূত ছিল। সে হলো রায়কিশোরী। ব্যাপারটা জমিদারের কানে তুলে দেয় দলের আরেকজন মহারথী। গান বাজনার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না ঠিকই, কিন্তু সে ছাড়া গানের আসর বসতও না। গান বাজনার ফাঁকে ফাঁকে সে আসরময় ঘুরে ঘুরে হাতে রূপোর আতরদানি থেকে আতর গোলাপ ছিটিয়ে বেড়াত। আর সেই সঙ্গেই রায়কিশোরীর সাথে মোহনের গোপন প্রণয় লীলার কথা তুলে দিত ওই জমিদারের কানে। গুপ্তচর বৃত্তি করার জন্য বৈদুর্য আনন্দকে বিশেষ নিক নজরে দেখতেন। ওদিকে নীলকান্ত চলে যাওয়ার পরই শশীমুখী অস্থির হয়ে উঠল। নীলকান্তর সঙ্গে যে তারও একটা গোপন ব্যাপার ছিল তা আনন্দও জানত না। শশীমুখী বিরহে কাতর হয়ে পড়ল। শশী সখীর মন খারাপ দেখে রায়কিশোরী জমিদারের কাছ থেকে কটা দিনের ছুটি নিয়ে
দেশ থেকে ঘুরে আসতে গেল। এর মধ্যে ঠিক হয়ে গেল ময়ূরী বালার পাকা দেখার দিন। অনুষ্ঠানের দিন সন্ধেয় বাড়িতে গানের আসর বসালেন জমিদার। মুর্শিদাবাদে তলব পাঠিয়ে দেওয়া হয়েছে। রায় কিশোরীরা জানিয়েছে ঠিক সময়ে তারা এসে হাজির হবে। আসরের সাজ গোজ সব শেষ। আসরে দর্শক এসে বসতে শুরু করে দিয়েছে, কিন্তু গায়িকাদের আসার নাম নেই। আসর বানচাল হয়ে গেলে জমিদারের কি মান সম্মান বলে আর কিছু থাকবে? অস্থির হয়ে উঠছেন বৈদ্যনাথ। ঠিক এই সময় তার কাছে এলো তার খাস লোক বৃন্দাবন। প্যাকাটির মতো হাত পাতা, সরু লিকলিকে শরীরটার উপর ঝাঁটাকাঠির মাথায় আলুর দমের মতো একটা গোলগাল মাথা। তার চেহারাটা এমনই, ঠিক যেন এক ব্যঙ্গ চরিত্র। নিতান্তই এই চেহারার দৌলতেই সে জমিদারের খাস লোক হতে পেরেছে। জমিদারের মাথায় চিন্তার অগুন্তি বোঝা। যেদিকেই দেখো সেদিকেই খালি অশান্তি আর অভিযোগ। কোথাও একটুও শান্তি নেই। সংসারে প্রাণ খুলে যে হাসবেন তারও কোনো উপায় নেই। অথচ এই বৃন্দাবনের মুখটা দেখলেই শত চিন্তার মধ্যেও ফিক করে হাসি পেয়ে যায়। কোত্থেকে যেন মনের মধ্যে রাশি রাশি কৌতুক গজিয়ে ওঠে তার মুখ দেখলে। কিন্তু এখন জমিদার মোটেও হাসার অবস্থায় নেই। এখন আমি হাসবো না, কিন্তু বলে দিচ্ছি একটু হাসি পাচ্ছে না আমার। আমাকে তুই হাসাবি না বৃন্দাবন, হাসাবি না। যা যা, এখান থেকে চলে যা। আগে হ্যাঁ কর্তা, আগে যাচ্ছি। আগে আপনার জন্য যে মিঠা সবন দিয়ে পানখানা বানিয়ে এনেছি সেখানে খান। কোনো পান টান খাবো না আমি। এখন যাবি এখান থেকে, না হলে তোর কিন্তু কান মোলা খাবি। আসর বসে গেছে, এখনো গায়িকা এলো না। মাথা খারাপ হয়ে যাচ্ছে চিন্তায় চিন্তায়। অত চিন্তা করতে হবে নি কর্তা, আমি তো যেতেছি তেনাদের আনতে। দেখবেন তেনাদের ঠিকই ধরে আনবো আমি। যদি না ধরে আনতে পারিস কিন্তু রাম কান মোলা খাবি বলে দিচ্ছি বৃন্দাবন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি পানখানা খান কর্তা, আমি যেতেছি। পান চিবোতে লাগলেন বৈদুর্য। ওদিকে বৃন্দাবন চলল মুর্শিদাবাদী পালকি কত দূর এলো তাই দেখতে। কিন্তু হায়, তার দেখা হলো না। খানিক পথ গেছে কি যায়নি, অমনি বলে একদল জমদূতের মতো লোক তাকে ঘিরে ধরল। বলছি আমি জমিদার বাবুর কাজে যেতেছি, ছাড়ো আমায়, ছাড়ো। এ যে মেঘকে না চাইতেই জল সর্দার, তুমি বলেছিলে না জমিদার বাড়িটা কোন দিকে তুমি জানো না? এই 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 দেখো গো, দেখো জমিদার মশাই নিজেই লোক পাঠিয়েছেন আমাদের পথ চিনিয়ে নিয়ে যেতে। তাই তো দেখছি রে লালু। এই এই বল বল জমিদার বাড়ির রাস্তাটা কোন দিকে বল। বাপের জমিদারি পেয়েছো, তোমাদের বলবো কেন? বলবো নি? বলবি নে, বলবি না তো বলবি নে। তুই কি ভাবলি তুই না বললে আমরা যেতে পারবো না? আমরা কি আর জানি নে সে পথ কোথায়? আরে আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি রে? আমরা কি গরু? আমরা ঠিক জানি জমিদার বাড়ি কোথায়। পুরো জাম গাছ তলার পথ ধরে গেলেই গোলাপ দিঘি, আর তারপরেই জমিদার বাড়ি। তবে যে আপনি বললেন সর্দার, আপনি জমিদার বাড়ির পথ জানেন না? চুপ কর বুড়ভাক। সর্দার ডাকাতের রামঘাটটা এসে পড়েছে প্রশ্ন করা ডাকাতটার মাথায়। সেই সুযোগে বৃন্দাবন চন্দ্র পিট্টান দিতে যাচ্ছিল, কিন্তু তা হলো না। তাকে খপ করে ধরে ফেলল সর্দার ডাকাত। এ বাবা চাঁদ,
কোথায় যাচ্ছ? বললাম না জরুরি কাজ আছে, তেনাদের ধরে আনতে যাচ্ছি। জমিদার বাড়ির কাজ, গাইয়ে ধরতে যেতেছি। তোমাদের আর কি, কোনো তো কাজকর্ম নাই, শুধু মুখেই বড়াই। জমিদার বাড়ি সেনে না ডাকাতি করতে এসে। কেন বলবো তোমাদের? কে তোমরা? আরে আমাদের জিজ্ঞেস করছিস আমরা কে? আমরা ডাকাত। কিসে ডাকাতের নাম শোনি নাকি? গাধা কথাকার। আরে রে 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 বলে উঠল। এই দেখো, একদম আমায় গাদা গাদা কইবেনি, বলে দিচ্ছি। আমার নাম বৃন্দাবন, আর এ আমার ঠাকমার দেওয়া নাম। আমার ঠাকমা এখন স্বর্গে গেছেন, তিনি শুনতে পেলে কি ভাববেন কোন দিকে নি? আবার বাজে কথা, শিগগির বল জমিদার বাড়ি কোন দিকে? সর্দারের ধমকানি শুনে হাড় সর্বস্ব বৃন্দাবনের প্রাণ পাখিটা জড়সড় হয়ে ঝিমিয়ে পড়ল। ডাকাতের ভিড়ের মাঝখানেই ধপাস করে কাঁচা মাটিতে শুয়ে পড়ল বৃন্দাবন। ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে ততক্ষণে। মুড়ে যেতে যেতেও বৃন্দাবন তার জমিদারের প্রতি তার বিশ্বাসটা অটুট রাখার চেষ্টা করল। দেখো, তোমরা ডাকাত হও আর যত বড়ই হনু হও, কিন্তু আসলে তোমরা কিচ্ছু জানো না, কিচ্ছু না। জামতলা ধরি গেলে বড় বাজার পড়বে, জমিদার বাড়ি নয়। শিমুলতারা পথ ধরে গেলি তবেই পাবে গোপালদি, আর তারপরেই জমিদার বাড়ি। হুম তো মুখে হনুমান সাপ, কিচ্ছু জানো না তোমরা, কিচ্ছু না। হাঁ করা শেষ নিঃশ্বাস ছেড়ে চুপ হয়ে গেল। জমিদার বৈদ্যনাথ সিংহের দুশ্চিন্তার মেঘের মধ্যে এক টুকরো চাঁদ ওঠানো হাসি তার খাস মানুষ বৃন্দাবন চন্দ্র। লোকটা সত্যিই গাধা। চল চল। বৃন্দাবনের বলে দেওয়া পথ ধরে এভাবেই প্রবল বিক্রমে তারা এগিয়ে চলল জমিদার বাড়ির উদ্দেশ্যে। এদিকে আসরে দর্শক আসন অলঙ্কৃত করে বসে পড়েছে। শুধু শিল্পীরই দেখা নেই, দাস দাসীরা গোলাপি শরবত আর নানান রকম মিষ্টি নিয়ে থালা ভরিয়ে অতিথি সেবা করে বেড়াচ্ছে। বৈদ্যনাথও তাদের মধ্যে এসে কোনো রকমে সব দিকটা সামলে দেওয়ার চেষ্টা করছে। এমন সময় সদল বলে আসরের মধ্যে ঢুকে পড়ল 20 ডাকাতের দল। তারপর আর কি, মারমার কাটকাট, হই হই, রই রই। জমিদারের লেঠেলদের সঙ্গে ডাকাত দলের সে কি যুদ্ধ, একেবারে রক্তারক্তি কাণ্ড। জমিদার মশাইয়ের টাক মাথায় মুগুরের বাড়ি মারল খোদ 20 ডাকাত। ধরপাকড়, কাড়াকাড়ি, ছিনতাই, তছরূপ, সব শেষে ডাকাতের দল ঢুকল ময়ূরীবালার ঘরে। কিন্তু ময়ূরীবালা ততক্ষণে আর ডাকাতদের হাতে ধরা পড়ার জন্য অপেক্ষা করেনি। বাড়িতে ডাকাত পড়েছে দেখেই সে বিষ খেয়ে নিয়েছে। যাকে সুন্দরী মেয়ে মানুষ নয়, নাই পাওয়া গেল। সোনা দানা গয়না গাটি যা পাওয়া গেছে তাই যথেষ্ট। সমস্ত জমিদার বাড়ি শ্মশান করে দিয়ে জ্বলতে থাকা ঝাড়বাতির আলো নিভিয়ে 20 ডাকাতের দল আবার বীর বিক্রমে ফেরার পথ ধরল। কিন্তু ওই রায় কিশোরী মানে ওই গায়িকাদের পালকির কি হলো? পরে শোনা গিয়েছিল সেদিন নাকি হঠাৎই রায় কিশোরীর ভেদবমি শুরু হওয়ায় সেদিন আর ওরা ভূতনাথগঞ্জের পথে রওনা দিতে পারেনি। কিন্তু তার সঙ্গেই শিল্পী ধরে নিয়ে যাওয়ার ব্যাপারটা কি, তা তো ঠিক কেউই জানে না। ওরে আয় গান পাগল বৈদুর্য জমিদার মরে গিয়েও গানের নেশাটা ছাড়তে পারেন, আর তার খাস চাকর এই বৃন্দাবন, সেও ছুটি পায়নি। তার তো কথা ছিল গাইয়ে ধরে আনার, এখন অবধি সে সেই চেষ্টাই করে যাচ্ছে বোধ হয়। আর তারই ফল ছাড়ো এইসব ভুতুরে কাণ্ড কারখানা। মাঝে মাঝে এই পোড়া জমিদার বাড়ির থেকে গভীর রাতে তবলা, সারেঙ্গি, কখনো আধুনিক যন্ত্রেরও শব্দ শুনতে পাওয়া যায়। খনা গলায় ঠুংরি গজল গানের কলি হাওয়ায় ভেসে আসে মাঝে মাঝে। এই তো এই বছর 5 আগে এক রাতে খুব ভালো বাঁশির সুর শোনা যাচ্ছিল।
আর মনে আছে স্পষ্ট, আর এর থেকে বেশি কিছু জানি না। 80-85 বছর আগের কথা। দিনে দিনে জমিদার বাড়ি ভেঙে চুরে গাছগাছালি গজিয়ে যাকে বলে একদম জঙ্গলে পরিণত হয়েছে। এখন মুজে গেছে গোপাল দিঘিও, তবে বাড়ির পেছন দিকে সেই বেল গাছটা ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে আজও। ওখানে যে এই পর্যন্ত বলে মুখ বন্ধ করে নিল মেঘ। তারা যা দেখেছে সেসব কথা সবাই বিশ্বাস করবে না। সব কথা খুলে বললে বলা যায় না, তাদেরকেই হয়তো পাগল বলবে লোকে। কিন্তু তাদের মাথা যে ঠিক আছে তা তারা 100 ভাগ জানে। ওই বেলগাছটায় থাকে বৈদুর্যনাথের ঠাকুর ওরফে ব্রহ্মদৈত্য মশাই। আর বাড়ি ঘিরে জঙ্গল গজালে কি হবে? এখনো ওই বাড়িতেই থানা গেড়ে বসে আছে বুড়ো জমিদার। তার নেশাটাও মরেনি। যখন তখন সেই নেশার চোটে সে চোটপাট করে বৃন্দাবনের ওপর। তখন সে বেচারাও রাস্তায় বেরিয়ে পড়ে শিল্পী ধরে নিয়ে যাবে বলে। রোজই হয়তো অপেক্ষায় থাকে, কিন্তু রোজ তো আর শিল্পীর দেখা পাওয়া যায় না। কালে ভদ্রে যখন পায় তখন তার পোয়া 12, আর সেই শিল্পীকে সোজা ধরে নিয়ে যায় বৈদুর্যনাথের কাছে। তারপর যে ঠিক কি কি হয় সে কথা, আবার শেষ পর্যন্ত কি হতে পারে তা তো 1 কাপ চা নিজে চোখেই দেখেছে, আর নিজেদের কানে শুনেওছে কনিষ্কর মুখ থেকে। আচ্ছা, ওই কনিষ্কর পাশে মেয়েটা কে ছিল বলতো? ওই কি তাহলে ময়ূরীবালা? হতেও পারে বলল মেঘ। মেঘ নিজের মতো একটা থিওরি বলতে শুরু করলো এবার। দেখ, মেয়েটা তো বিয়ে করতেই যাচ্ছিল, তার মধ্যেই গন্ডগোলে বিষ খেয়ে মরতে হয়েছে তাকে। একটা প্রেম প্রেম ভাব তার মনে জেগেছিল তখন। তারপর আর সুযোগ সুবিধে হয়নি বলে কিছু করতে পারেনি। আরে প্রেম জিনিসটাই ওরকম, প্রপার কাউকে না পেলে করা যায় নাকি? হ্যাঁ রে, তাই তো। আমাদের ছেলে কত জানে। ওই সবই তো হবে ওর। তারপর কি হলো সেটা বলতো। এবার ঝাঁঝিয়ে উঠল চিঠি। হ্যাঁ, তো যা বলছিলাম, কনিষ্ককে বৃন্দাবন ধরে এনেছিল বুড়ো বৈদুর্যর গানের আসরে গান শোনাবে বলে। কনিষ্ক গান শুনিয়েছেও হয়তো, কিন্তু তাতে তো আর বুড়োর মন গলবে না। বাপরে, যেভাবে হাত বাড়িয়েছিল, আর একটু হলে সিধা মায়ের ভোগে। শেষের কথাটা তরির দিকে তাকিয়ে বলল মেঘ। তরি চোখ নাবিয়ে নিল। ওইভাবেই হয়তো হাত বাড়িয়েছিল কনিষ্কের দিকে। না ঠাকুরদা, তুমি ওকে মেরো না। আমার ওকে খুব পছন্দ হয়েছে। সে কি, তুমি একটা বেসুরো ছেলেকে বিয়ে করেছো? হ্যাঁ নাতি দিদি, এ কি করলে? আমি ওকে সব সুর শিখিয়ে দেবো ঠাকুরদা, তুমি ওকে মেরো না। আচ্ছা বেশ, এই যে ছোড়া, এ যাত্রায় কিন্তু বেঁচে গেলে। আমি আমার নাতনি দিদিকে খুব ভালোবাসি বলে তোমাকে আমি ছেড়ে দিলাম, এই মনে থাকে জানো। এই বলে বুড়ো ভৌতিক পুরোহিত ডেকে ওং মং চং মন্ত্র পড়ে ঘোর অমাবস্যার রাতে নিশ্চয়ই প্রেত আর মানুষের 4 হাত এক করে দিয়েছিল। আর সেই থেকে এই কনিষ্ক প্রেতের সংসার করছে। ঘর জামাই সে এখন। বুঝলাম, কিন্তু গানের ব্যাপারটা কি হলো শুনি। মানে কনিষ্ক থাকতেও বৃন্দাবনকে আবার গাইয়ে ধরতে বেড়াতে হয় কেন? হ্যাঁ কেন আবার? স্বভাব। আরে বুড়োটার স্বভাবটাই তো ওই রকম, জানিস না? স্বভাব মরলেও যায় না। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার ঠাকুমাও বলতো এই কথাটা। এই তোদের গল্প হলো, চল, ট্রেনের সময় হয়ে গেছে। আপনারা আজকেই চলে যাচ্ছেন, বড্ড কষ্টবাদ। হয় আজকে রাতটা থাকতেন, কাল সকালে যদি যেতেন কি খুব ক্ষতি হতো। হ্যাঁ, প্রত্যেক অভিভাবকই এক সুরে বলে উঠলেন। এবার নয়, পরের বার হবে। আজকের মতো আসি, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, চলো বাড়ি যাই। হ্যাঁ বাড়ি বাড়ি যাই। যাবো এক্ষুনি। 5 জন 5 মিনিটের মধ্যেই যে যার বাড়ির লোকের সঙ্গে লাহা বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ল। একজোড়া মোটর ভ্যান চড়ে রওনা দিল স্টেশনের দিকে। রওনাটা সকালেই দেওয়া হতো, হয়নি নেহাতি লম্বোদর বাবু আর নরহরি কাকুর যৌথ বিনীত অনুরোধের জেরে। তাই ব্যাপারটা সকলের জলখাবার থেকে দুপুরের মধ্যাহ্ন ভোজ পর্যন্ত গড়ায়। খাওয়া দাওয়ার পর একটা খালি ঘরে বসে সকালে নরহরিবাবুর মুখে শোনা ভূতের কীর্তনের বৃত্তান্তটা নিয়ে থিসিস করছিল ওরা। সব কিছু শেষে এই কথাটাই সবার মন বলে উঠল, এ জায়গা ছেড়ে যত তাড়াতাড়ি চলে যাওয়া যায় ততই ভালো। কনিষ্কর গান শুনে বুড়োটা কতক্ষণ যে চুপ করে বসে থাকবে তার কোনো ঠিক নেই।
দিন ফুরিয়ে সন্ধে হলেই কানমোলা খাওয়ার ভয়ে বৃন্দাবন যদি আবার পথে নামে, আর আবার যদি তাদের পাকড়ে নিয়ে গিয়ে ফেলে ওই গান পাগল ভূত বুড়ো জমিদারটার খপ্পরে, জমিদার যদি আবার বলে, নীলকান্ত, একতাল নয়, ঝাঁপ তাল, এই ঠেকা মারো, দিনা দিদি না। তখন নীলকান্তর মতোই নীলতনু মানে নীলও হয়তো ভৌতিক তবলা ছুঁড়ে ভূতটাকে মারবে, আর তারপর যে কি হবে ভাবলেই শির দাঁড়াবে, বরফ গলা জল নেমে যায় গোটা 1 কাপ চা টিমের। উফ, ভাগ্যিস ঠিক সময় টুম্পার হবু বর এন্ট্রি নিয়েছিল। খুব শিক্ষা হয়েছে বাবা, আগ বাড়িয়ে অচেনা জায়গায় শো করতে আসা। কে জানতো তাদের কপালে বিয়ে বাড়ি নয়, তাতা থই থই নাচ ছিল। 1 কাপ চায়ে ভূতের কীর্তন। শুনলে তো ব্রজ দাদুর গল্প। এবার তোমরা বলো এটা কি, আমি কি ভুল না ঠিক? শেষ হলো তিনি তার কলমে লেখা ভূতের কীর্তন। আজকের গল্প পাঠে সায়ন্তন, অন্যান্য চরিত্রে আড্ডাওয়াজ অফিসিয়াল এবং আড্ডাওয়াজ ক্লাসিক থেকে প্রদীপ্ত এবং মলয়, ফেরারি মন থেকে বুবাই, হরোস্কোপ অফিসিয়াল হানাবাড়ি অফিসিয়াল থেকে রুভিনা এবং সৌমিলি, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ এবং ফ্রিকশন হান্ট থেকে আর্য, সায়ন্তন এবং প্রীতম, শুধু গল্পের জন্য স্কেয়ার এলিভেটর থেকে বিপুল, বং স্টোরি হাব থেকে নীল, ইতিমৌপিয়া থেকে মৌপিয়া, ডক্টর তন্ময়, সৌমদীপ আর আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদটা করেছে শাহিরি। আবহ ভিডিওগ্রাফিক্স আমি ঋদ্ধি। পরিবেশনা এবং পরিচালনায় টিম হানাবাড়ি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? আজকের গল্পটা একটু অন্য স্বাদের, একটুখানি চিরাচরিত জায়গা থেকে বেরিয়ে। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানিও এবং লাইক করো এবং শেয়ার করে দিও সমস্ত বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে, এবং তাদেরকে বলো আমাদের হানাবাড়ি চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের কোনো ভিডিও এলে সবার আগে তাদের কাছেও নোটিফিকেশন পৌঁছে যায়। ও বন্ধু, ভালো কথা, আমাদের 10,000 সাবস্ক্রাইবারের পরিবার হতে আর একটুখানি বাকি। তোমরা তাড়াতাড়ি এই 10,000 সাবস্ক্রাইবার পরিবার করে ফেলো, তারপরেই আসতে চলেছে তোমাদের সামনে বিভিন্ন ধরনের সেগমেন্ট। ও আর একটা নিউজ তোমাদের দিয়ে রাখি, তোমাদের প্রিয় লেখক সেই কর্ণশীলের কলমে কপিল মুনির সমাধি একটা ভয়ঙ্কর ভৌতিক গল্প আসতে চলেছে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি। কবে আসবে তা জানতে হলে আমাদের ইউটিউবে চোখ রাখতে হবে আর ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে হবে। তাহলে বন্ধু, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, হানাবাড়ি পাশে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।